আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মঞ্চে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে মোটামুটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আমাদের কলকাতায় যখন শেখ হাসিনা আসছেন তখন দুটি শিল্প বাণিজ্যিক শিল্প সংগঠন তারা তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। 2 নম্বর হচ্ছে গঙ্গা চুক্তি এবং 3 নম্বর হচ্ছে ভিসা সংক্রান্ত খবর। প্রথমে আমি আমাদের গঙ্গা চুক্তিটা এই নিয়ে কি বলে যে ব্যবসায়িক যে সংগঠনগুলি রয়েছে ভারতবর্ষে যে টপ, সেইগুলো সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দিই। এই দুটো সংগঠনের মধ্যে একটা হচ্ছে ফিকি এবং একটা হচ্ছে সিআইআই। ফিকির পুরো নামটা কি? ফিকির নামটা হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি, অপারেশন ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফিস ইন কলকাতা, লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইস্টার্ন রিজিয়ন এরিয়া। এটা হচ্ছে ফিকি। আর সিআইআই হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের সিআইআই। এই দুটো বড় সংগঠন যে রয়েছে ব্যবসায়ীদের, যারা বড় বড় ব্যবসায়ী, এই আম্বানি, আদানি, তারপর ইমামি, যারা বড় বড় ব্যবসায়ী আছে, ডানলপ, গদরেজ, তারপর হিরো, হন্ডা, হিরো আলাদা, হোন্ডা আলাদা, তারপরে তো বিভিন্ন গাড়ি, যত বড় বড় শিল্প আছে সবাই ফিকির সদস্য, আবার সিআইআই এর সদস্য। তো এখানে হয়তো বিভিন্ন প্রস্তাব হবে, সৌজন্যে হয়তো পেছনে নরেন্দ্র মোদী থাকতে পারেন। কারণ নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন ভারী শিল্প স্থাপন না হলে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব নয়। ভারী শিল্প যেমন ইস্পাত কারখানা, যেমন আপনার রেলওয়ে লাইন তৈরি করা, রেলওয়ে পাতগুলো তৈরি করা, যে পাতগুলো তলায় থাকে রেলওয়ে পাত তৈরি করা, তারপর আরো যে সমস্ত ভারী শিল্প আছে, স্টিল ইন্ডাস্ট্রি ছাড়াও তো অনেক ভারী গাড়ির শিল্প, যেগুলো একটা দেশকে তত্ত্বরিয়ে বাড়তে সাহায্য করে। এখন প্রশ্ন হলো টাকা কোথায়? এখন কানাঘুষো এটা শোনা যাচ্ছে সূত্র মারফত, আমি পুরো আপনাদের কনফার্ম বলতে পারবো না, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আমি আগেও একবার আপনাদের বলেছিলাম যে 20 বিলিয়ন অনুদান হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে শেখ হাসিনা ফেরার পরে, উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে, তার আগে নয়। এই সমস্ত শিল্প গোষ্ঠী তাদের ওখানে এখনো ওনার আসার ডেট ঠিক হয়নি, ওনার আসার ডেট ঠিক হলে তখন 2টি দিনে 2টি জায়গায় উনি শিল্প উদ্যোগীদের সঙ্গে উনি বসবেন। সেখানে বড় বড় ভারতীয় যত শিল্পপতি রয়েছে সব তারা থাকবেন। এমনকি যারা মাঝারি শিল্প গোষ্ঠী, ক্ষুদ্র শিল্প, তাদেরও আমন্ত্রণ জানিয়েছে সিআইআই, মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এছাড়া এনএসএনআই আছে, স্মল অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, তারা আছে। অর্থাৎ বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আগামী 2 বছরের জন্য এই অনুদান এবং তাদেরকে নিয়ে গিয়ে শিল্প স্থাপন মাধ্যমে ওইখানে বাংলাদেশকে পুনর্গঠনের কাজটা শুরু হবে। আর সবটাই হবে কিন্তু শেখ হাসিনা ফেরার পরেতে। এখন তার তো আসার ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে তখন আমরা বলতে পারবো আপনাদের। দ্বিতীয় হচ্ছে আপনাদের গঙ্গা চুক্তি, সেটা হলো না। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম গঙ্গা চুক্তি ভুক্তি হবে না, কারণ আপনারা যে ইন্দিরা মুজিব, তারপর ইন্দিরা হাসিনা, এই সমস্ত যুক্তি দেখান না, ইন্দিরা মুজিব ছেড়ে দিন, ও
চুক্তি দিয়েছে তেল লেনে, কারণ মুজিবের মূর্তি ভেঙে তার মাথায় প্রস্তাব করেছেন। ইন্দিরা গান্ধী সংগ্রহশালাকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন। এদিকে চুক্তিটি নিয়ে বসে আছেন, চুক্তি ছাড়বো না। আবার গঙ্গা চুক্তিতে তখন আবার আপনারা চলে আসছেন কিসে না, এখানে নরসিমা রাও ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন সেই সময় 1996 সালে 30 বছরের জন্য এই চুক্তিটি হয়, যার মেয়াদ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু টেকনিক্যাল কমিটি যারা বসেছিল তারা মুখ শুকনো করে বেরিয়ে এসছে, কোন মানে এতে পৌঁছাতে পারেনি। মানে আমাদের এখানে গোল গোল ভাষণ দেওয়া হবে, আমরা টেকনিক্যাল কমিটি আমরা এখন বিচার টিচার করছি, আমরা আরো চিন্তা ভাবনা করছি, এই করতে করতে কাটিয়ে দেওয়া হবে যতদিন না পর্যন্ত শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনা এলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই পদ্মা বলুন, গঙ্গা বলুন, আর চুক্তি কি আছে? চুক্তি তো পাকিস্তানের সঙ্গেও ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের তো ট্রিটি ছিল, সেই ট্রিটি তো আমরা ভেঙে দিলাম। পাকিস্তান তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিল, কিছু করতে পারলো? ভারতের অববাহিকা থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ভারতের অধিকার। ভারত যদি মনে করে যে অন্যান্য দেশকে আমি দেব, তাহলে দিতে পারে, না হলে দেবে না। ফলে গঙ্গা চুক্তি এখন গঙ্গার জলে পড়ে গেছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আর ভবিষ্যতেও মিলিয়ে নেবেন যে গঙ্গা চুক্তি শেখ হাসিনা না ফিরলে গঙ্গা চুক্তি হবে না। গঙ্গাও হবে, তিস্তাও হবে, শেখ হাসিনা গদিতে বসার পর, তার আগে না। এই নাম্বার 3 হচ্ছে এবার আপনার আসুন ভিসা। হিন্দুদের জন্য ভিসা 1 জুন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হিন্দু যারা আছে তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে, মানে 1 জুন মানে কি 1 জুনই নয়, 1 জুন থেকে সরকার এই কাজটা শুরু করছে। হয়তো 7-10 দিন সময় লাগবে, ইমপ্লিমেন্টেশন হতে 7-10 দিন সময় লাগবে। তখন আপনারা এসে এখানে সিএএ তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সরকারিভাবে নোটিফিকেশন 2-1 দিনের মধ্যে জারি হয়ে যাবে, বা শুভেন্দু অধিকারীও বলে দিতে পারেন। এরকম একটা কথা মোদীর সঙ্গে যখন বৈঠক হয়েছে, সেই বৈঠকে উঠে এসছে। কারণ হিন্দুরা ওখানে সুরক্ষিত নয়। এরপরে যে হিন্দুরা ওখানে থেকে যাবেন, তারা নিজ দায়িত্বে থেকে যাবেন, ভারতবর্ষে আর কোনো দায়িত্ব থাকবে না। ভারতবর্ষ এখানে সিএতে তাদের নাগরিকত্ব দিচ্ছে, তাদের ব্যবসাবাদী করার জন্য তাদের সাহায্য করবে, তাদের লোন ফোনের সাহায্য করবে। তারপরেও যদি আপনারা জমি মায়া ত্যাগ না করতে পারেন, আম গাছ আর কাঁঠাল বাগান এইসব যদি করে বেড়েন, তাহলে পরে আপনারা মানে হিন্দু শূন্য তো করবেই ওরা। এই জামাতি পুরো তো শেষ হবে না একদিনে, 50 বছর সময় লাগবে, জামাতি শেষ হবে না, যতটা কমানো যায়। আর যারা আছেন নন হিন্দু মানে মুসলিম যারা, তাদেরও ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা নয়, তাদের ভিসাটা দেওয়া হবে চিকিৎসা ভিসা। এবং সেখানেও কিছু শর্ত আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা ছিল, যাদের ছবি আমি তখনও বলেছিলাম যে প্রত্যেকটা ছবি কিন্তু রয়ের কাছে আছে, সব কিন্তু ওইখানে আপনাদের সমস্ত স্টাফকে সরিয়ে দেওয়া হচ্ছে। 1 জুনের আগে যত বাংলাদেশি স্টাফ আছে সবকে সরিয়ে দেওয়া হবে, সব পড়া 2 নম্বর সরিয়ে ওখান থেকে আমাদের এখান থেকে স্টাফ যাবে, গিয়ে তারা ওখানে পার্মানেন্টলি বসে ওখানে কাজটি করবে। তাদের সঙ্গে কারোর ভাবটা বোধই। আর ওখানে ভারতবর্ষের মানুষকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না, যেটা আপনাদের বাংলাদেশে খুব চালু ব্যবস্থা। টাকা ছাড়া কোনো কাজ হবে না, আগে টাকাটি বাড়িয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। সুতরাং যারা মুসলিম আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ক্লিন থাকে, তারা আসতে পারেন। চিকিৎসা ভিসা ছাড়া এখন ট্রাভেল ভিসা এই সমস্ত কথা ভারত কিন্তু ভাবছে না। কিন্তু চিকিৎসাটা যেহেতু মানবিকতার ব্যাপার, তাই ভারতবর্ষ চিকিৎসার ব্যাপারটা দেখছে, এবং চিকিৎসার ভিসাগুলো যত তাড়াতাড়ি ডিসপোজ করা যায় তার ব্যবস্থা করা হবে। সেটাও মোদির সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। এবং এখানে যারা হিন্দু আছেন, এখন যারা পালিয়ে চলে এসছেন, তারাও 1 জুনের পর, ধরুন 7 দিন 10 দিন যাওয়ার পর, ওই ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট
যে অফিসটা রয়েছে আপনার, আমি অনেক আগেও একবার বলেছিলাম, আমরা ওটাকে বলে রেভিনিউ সদনের ওখানে এক্সাইড বোর্ড, ওখানে গিয়ে ফরেন রেজিস্টার্ড অফিস বললেই সবাই দেখিয়ে দেবে। ওখানে গিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে, ফর্ম তুলে ওইগুলো ফিল আপ করে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। আপনার পিতামহ পিতামহ যদি কেউ থাকে তাদের দলিল, বা আপনার বাবা যে ওখানে ছিলেন, ঠাকুরদা ওখানে ছিলেন, যা যা আছে আমি তো পুরো জানি না, এগুলো আপনারা দিতে হবে। দিলে পরে আপনারা এখানে সিএ নাগরিকত্ব পেয়ে যাবেন এবং ভোটাধিকারও আপনারা পেয়ে যাবেন। তারপরে তো আপনাদের আয় এবং সংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা সরকার ধীরে 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 করবে। আপাতত যা বোঝা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি বলে হিন্দু রয়েছে, তাদেরকে ভারতবর্ষ নিয়ে নেবে যদি তারা আসতে চায়। আর যদি স্বেচ্ছায় কেউ মায়ার জালে আবদ্ধ থাকে, তাহলে তারা থাকুক, তো ভারতবর্ষ তো হাত ধরে টেনে নিয়ে আসবে না। এই হচ্ছে 3টে খবর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা কি আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন, নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হবে? শেখ পরিবারের মধ্যে কি নেতৃত্ব থাকবে, নাকি শেখ পরিবারের বাইরে এই নেতৃত্বে কেউ আসবে? দলের যে সকল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ভারতে কিংবা বাংলাদেশের জেলখানাতে, আগামীর যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি তাদের হাতে থাকবে, নাকি নতুন একটা নেতৃত্ব আসবে? এর বাইরে ভারত কি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত ওন করবে? ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, নাকি আওয়ামী লীগ একেবারে আদিকালের যে মুসলিম লীগ সেগুলোর মতো বিলীন হয়ে যাবে? দ্বিতীয়ত, বর্তমান সরকার সে কি আওয়ামী লীগের ব্যাপারে নরম হবে, নাকি সরকার এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে অবিচল থাকবে এবং বাংলাদেশে আমিদের বা আমি এবং মামু, এই মামুদের যে রাজনীতি, যে কথাগুলো এখন জনপ্রিয় হয়ে গেছে, আমি এবং মামু, এই আমি এবং মামুর রাজনীতি চলতে থাকবে যতদিন না পর্যন্ত আর একটা গণ অভ্যুত্থান না হয়, যতদিন পর্যন্ত মানুষজন তাড়িয়ে না দেয়, যতদিন পর্যন্ত তারা ব্যর্থ না হয়। আসলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো চায়ের টেবিলে, পর্দার আড়ালে, সামনে এবং যেখানে সুযোগ আছে টেলিভিশনের টক শো, যেটা এই মুহূর্তে যেটিকে বলা হয় পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্টে কিন্তু আলোচিত হচ্ছে। জাতীয় সংসদে অনেক বিষয় আলোচনা হচ্ছে না, করা যাচ্ছে না বা হবে না, কিন্তু আমাদের যে সামাজিক মাধ্যমগুলো এখন এটা বলতে গেলে পাবলিক পার্লামেন্টে রূপান্তরিত হয়েছে। টেলিভিশনগুলো এখন আংশিক হলেও, সব টেলিভিশন সব বক্তব্য প্রচার করতে পারে না, সব বক্তাকে আনতে পারে না, কিন্তু মনে হচ্ছে এখনো টেলিভিশন টক শোতে যে আলোচনাগুলো হচ্ছে, সেই কোনো আলোচনাতেই রাজনীতি নামক যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টিতে আওয়ামী লীগকেও বাদ দেওয়া যাচ্ছে না, শেখ হাসিনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। এই হলো বাস্তবতা। এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির জটিলতাগুলো কি শুরু হয়েছে? প্রবীণ রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি অতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক, ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে। তিনি এখানে খুব গুরুতর একটি অশনি সংকেতের কথা বলেছেন। সেটা হলো এই যে ঢাকা বারের নির্বাচন হলো, অত্যন্ত সেন্সিটিভ। ঢাকা বারের নির্বাচন হলো, তারপর এরপর সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো। তো ঢাকা বারের নির্বাচনটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বার কাউন্সিল। প্রায় 35,000-এর মতো এখানে এনলিস্টেড আইনজীবী রয়েছেন। এই বার কাউন্সিলের যে গণতান্ত্রিক রীতিনীতি, এটা পুরো ঢাকা শহরকে ডমিনেট করে
বিচার ব্যবস্থাকে ডমিনেট করে এবং একটা সরকার এবং একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক মন মানসিকতা এখান থেকে শুরু হয়। আওয়ামী লীগ জামানাতে যা কিছু মন্দ, এটা কিন্তু একেবারে শুরু হয়েছে বার কাউন্সিল নির্বাচন থেকেই, চূড়ান্তভাবে তার পতনের। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে, যে নির্বাচনে ন্যাক্কারজনকভাবে বিএনপির প্রার্থীদেরকে ব্যারিস্টার কাজল, এখন যিনি রুহুল কুদ্দুস কাজল, তিনি ঠকে গেলেন। ওখানে সেই যে জুথি ভাবির কাণ্ড, তারপর শেষে ভোট র্যাগিং করে আওয়ামীপন্থী যারা লোকজন রয়েছেন তারা যেভাবে বিজয় ছিনিয়ে নিল, সেই দিন থেকেই কিন্তু আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল, যেটা আওয়ামী লীগের দরকার ছিল না। ঠিক সেম কাজটি এখন এই জমানাতে হলো, যেটা ফজলুর রহমান যেহেতু অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিষয়টা চমৎকারভাবে বুঝিয়েছেন। তিনি বললেন যে এই যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে মাত্র 30% ভোটার অংশগ্রহণ করেছে। যেহেতু এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে অ্যালাউ করা হয়নি ভোটে দাঁড়ানোর জন্য, ফলে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যে নির্বাচন বর্জন করেছে, সেই বর্জনে 70% লোক ভোট কেন্দ্রে আসেনি, ভোট দেয়নি। তাহলে ভোট দিল কারা? 30% লোক ভোট দিল। এই 30%-এর প্রধান প্রতিদ্বন্দ্বীকে জামাত এবং বিএনপি। এখানে জয়লাভ করলো বিএনপি, আর রানিং মেট প্রতিযোগিতা হলো জামাত। আগামীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকবে না, জামাত ক্ষমতায় আসবে, বিএনপি ফেল করবে। এটা ঢাকা বারের। একইভাবে জাতীয় রাজনীতিতেও ঠিক সেম দৃশ্যটা ফুটে উঠেছে। বিএনপি রানিং মেট এখন জামাত, আর জামাতের রানিং মেট এখন এনসিপি। এখন আমাদের দেশের যে যদি এই সরকার পূর্ণ মেয়াদে কাজ করতে পারে, এদেশের ট্র্যাডিশন অনুযায়ী যদি ভোট হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জোরাজুরি না হয়, যদি একটা 15ই ফেব্রুয়ারি সেই যে নির্বাচন না হয়, একটা মাগুরার নির্বাচন না হয়, 2014, 18, 24 এই কলঙ্কজনক নির্বাচন না হয়, তাহলে আমাদের দেশের ভোটাররা ইন জেনারেল ক্ষমতাসীনদেরকে ভোট না দিয়ে বিরোধীদেরকে ভোট দেয়। ফলে 5 বছর পরে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, সেখানে জামাতের ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতায় যাওয়া শতভাগ নিশ্চিত। 2 নম্বর হলো যে জামাত কি 5 বছর অপেক্ষা করবে? কোনো অবস্থাতেই না। জামাত চাইবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে। জামাত চাইবে বিএনপি কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন ক্ষমতার মসনদে জামাত বসে যেতে পারে, তারপরে যা হবে হবে। জামাত চাইবে তাদের এলাই যারা আছে, তাদের যে সকল সংগঠন আছে, গুপ্ত সংগঠন আছে, তাদের যে সকল প্ল্যান এ বি সি ডি আছে, তাদের যে সকল যাকে বলা হয় যে নেতৃত্বের যে স্তরগুলো রয়েছে, যেগুলোকে তারা 3 থেকে 4টি স্তরে গুপ্ত রেখেছে, এই গুপ্ত লোকজন মন্ত্রণালয়ে আছে, বিচারালয়ে আছে, পুলিশে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, এখন যে শেখ হাসিনা যে দিল্লিতে থাকেন তার আশেপাশেও আছে। কাজেই তাদের কাছে যে টাটকা যে খবরগুলো আসে, সেই খবরগুলো হলো যে বিএনপি যদি অনুভব করে আওয়ামী লীগের দরকার, তাহলে জামাত নেই। আর আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সঙ্গে তার সমঝোতা করা দরকার, তাহলে জামাত থাকে না। কাজে এই দুয়ের মাঝামাঝি যে সময়, সে সময়টা খুব অল্প, নট মোর দ্যান 6 মান্থ, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন। এই আগামী ডিসেম্বরের মধ্যে জামাত যা কিছু করতে চায় বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাকে সেটা করতে হবে। আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে দুটো জিনিস আছে, অর্থাৎ
আওয়ামী লীগ ঢুকে পড়লে সরকার আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, জামাতের কোনো নাম গন্ধ পাবে না, জামাত বিএনপির মার খাবে, আওয়ামী লীগের মার খাবে, এনসিপি কে তো খুঁজেই পাওয়া যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো জামাত এবং বিএনপি তারা একত্র হয়ে থাকবে, মানে একেবারে যাকে বলা হয় এমন, মানে আমি এবং মামু দুজনে গলাগলি ধরে এমন ভাবে আছি যে তৃতীয় কোনো শক্তি এখানে না গলাতে সাহস পাবে না। সেই অবস্থাতে যেটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে বিএনপি তার সমস্ত ক্ষমতা একেবারে কুক্ষিগত এবং পাকাপোক্ত করে ফেলবে। মানে এখন তো আসলে জামাতের অনেকগুলো মুখোশ উন্মোচিত হয়ে গেছে, যেগুলো গুপ্ত আছে সেগুলো থাকুক, যেগুলো উন্মোচিত হয়ে গেছে এদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে ক্ষমতাচ্যুত করা, নিউট্রালাইজ করা, এটা করবে বিএনপির মানে 2027 সনের জানুয়ারি থেকে। এই সময়টার মধ্যে তারা নিজেকে পাকাপোক্ত করে ফেলবে। এর কারণ হলো জুন জুলাই আগস্ট এই 3 মাস ক্রিটিক্যাল টাইম, কোনো নড়াচড়া তারা করবে না। সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা স্ট্যাবল থাকার চেষ্টা করবে, একটু নড়াচড়া করবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকবে। তখন গৃহপালিত বিরোধী দল কত প্রকার, কি কি গৃহপালিত বিরোধী দল কাহাকে বলে, তাবেদার কাহাকে বলে, কিভাবে বিরোধী দলকে দিয়ে পা চাটাতে হয়, কিভাবে বিরোধী দলকে দিয়ে জুতো পরিষ্কার করতে হয়, এটা বাংলার মানুষ দেখতে পাবে 2027 সনের যাকে বলা হয় জানুয়ারি মাস থেকে। আর এই ক্ষুদ্র বিষয়টি বা এই সাধারণ বিষয়টি আপনি আমি আলোচনা করছি, আমার মতো মানুষ এটা বুঝতে পারছে। কাজে জামাতের যেগুলো ইন্টেলেকচুয়াল আছেন তারা এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি করছেন, যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি এই সারাটা জীবন এভাবে জাতীয় পার্টি হয়ে থাকব, এভাবে জাসদ হয়ে থাকব, এভাবে আসম আব্দুর রব হব, এভাবে হোসেন মোহাম্মদ এরশাদ বা রওশন এরশাদ হয়ে কি আমাদের ধীরে 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 কবরের দিকে যেতে হবে, নাকি আমরা একটা শক্তিশালী বিরোধী দল হব, বিরোধী দল থেকে আমরা সরকারে যাব এবং সরকারে যাওয়ার জন্য ম্যাটিকুলাস ডিজাইন, দেশি বিদেশি সাহায্য, যা কিছু দরকার সব আমরা করব। আর সেই কাজ করার জন্য যে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা হলো ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে সবকিছু সেটেল হয়ে যাবে। আওয়ামী লীগের আসা না আসা, জামাতের শক্তিশালী বিরোধী দল হওয়া না হওয়া, জামাত আগামীকালে বা আগামী দিনে ক্ষমতা আসবে কি আসবে না, বিএনপি আগামী দিনগুলোতে ক্ষমতায় থাকবে কি থাকবে না, দ্বিতীয়বার ক্ষমতায় আসবে কি আসবে না, তারেক রহমান সাহেব, তারপরে জুবাইদুর রহমান, তারপর জামিউর রহমান, এই যেটা ডাইনেস্টি ক্ষমতার যে পাইপলাইন, সেই পাইপলাইনটা বহাল থাকবে কি থাকবে না, এই পুরো জিনিসগুলো ওই দিন জাস্ট ডিসেম্বরের মধ্যে এটি সেটেলড হয়ে যাবে। আর এটা দৃশ্যমান হয়ে যাবে জুন জুলাই আগস্টের মধ্যে। কাজেই এই যে আওয়ামী লীগ অপরিহার্যতা আসবে কি আসবে না, এটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা জানে যে ডিসেম্বরের মধ্যে এই জিনিসগুলো তাদের অবস্থান জানান দিতে হবে, তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে হবে, তাদেরকে রাজনীতিতে অপরিহার্য করতে তারা যে আছে এটা ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ দে ক্যানট ডু যেটা মহেন্দ্র রাজাপাকসেরা পেরেছেন, উইদিন 6 মান্থের মধ্যে তারা কাম ব্যাক করেছে। এবং মহেন্দ্র রাজাপাকসে সেটা হলো সে দেশের বাইরে যায়নি, সে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, ফলে তার খুব দ্রুত ফিরে আসা সহজ ছিল, যেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়। সে যদি বাংলাদেশে থাকতো, শিরিন শারমিন চৌধুরীর মতো থাকতো, সেটা আলাদা রকম হতো, সে যদি গোপালগঞ্জে থাকতো আলাদা হতো। কিন্তু এইভাবে বিদেশে অন এক্সাইল, বিদেশে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা, এটা তারেক রহমানের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে ঠিক এইরকম
অলৌকিক কিছু ঘটনা ঘটালে। গোটা তারেক রহমান সাহেবের কাছে গিয়ে যে শক্তিগুলো তাকে তার পায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, তার পায়ের কাছে গিয়ে ট্রফি দিয়ে আসে, তাকে গিয়ে বলেছে আব্বা হুজুর আপনি আসেন, আপনি ছেড়ে দেশ আর কেউ বাঁচাতে পারবে না। এইরকম শেখ হাসিনার ক্ষেত্রে এরকম ঘটনা না ঘটলে বিদেশ থেকে সাধারণত এক্সাইল হয় না। অন্যদিকে যে আমাদের পাক ভারত উপমহাদেশের সে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যদি এই যে এখন ইরানের সাথে চীনের যে যোগাযোগ, ইরানের সঙ্গে আমেরিকার যে বৈরিক সম্পর্ক, এটার যে শান্তিপূর্ণ সমাধান, সেই সমাধানে আমেরিকা যদি সম্মানহানি ঘটে, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। ইরানের সাথে তার যে কোনো মূল্যে একটা সুসম্পর্ক রাখতে হবে। এমনকি যদি এই যুদ্ধের ক্ষয় খরচা বাবদ $100 বিলিয়ন গোপনে হোক প্রকাশ্য দিয়ে হলেও আমেরিকাকে দেখাতে হবে যে ইরানের সাথে তার একটা সম্পর্ক হয়েছে। আদারওয়াইজ আমাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার কোনো কর্তৃত্ব থাকবে না, আর আমেরিকার কর্তৃত্ব না থাকলে ভারতের কর্তৃত্ব থাকবে না, এবং এখানে চীন এবং পাকিস্তান অপরিহার্য হয়ে পড়ে। কাজেই প্রত্যেকটা জিনিস আপনি দেখেন এট দ্য এজ, মানে একেবারে শেষ প্রান্তে এসে, সুরঙ্গের শেষ প্রান্তে গিয়ে যেভাবে টলটল করছে, কচুর পাতার পানির মতো একেবারে পড়ে যাবে, পড়ে যাওয়ার আগে যেভাবে মানে ওই জলটা কাঁপতে থাকে কচু পাতার উপরে, ওইভাবে পাক ভারতের রাজনীতি, ওইভাবে ভারত আমেরিকার রাজনীতি, ওইভাবে আমেরিকা পাকিস্তানের রাজনীতি, ওইভাবে বাংলাদেশ চীন পাকিস্তানের রাজনীতি, সব ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি একইভাবে ঘুরপাক খাচ্ছে। যখন এভাবে ঘূর্ণিপাক খায় তখন অনেক কিছু হারিয়ে যায়। আগামীতে যে সমীকরণ আসবে, রাজনীতির সমীকরণ 2027 সনে জানুয়ারি মাসে, আপনি দেখবেন এখন যাদেরকে দেখছেন তাদের অনেককে দেখবেন না, আর যা আপনি কল্পনা করতে পারছেন না তাদের অনেককে আপনি দৃশ্যপটে দেখবেন। এটাই হলো যখন একটা ঘূর্ণিপাক হয়, সেই ঘূর্ণিপাকের আপনি যখন স্ট্রেট ওয়েতে চলতে থাকেন, সেটা এক ধরনের আপনার গন্তব্য নির্ধারণ করে দেয়। কিন্তু আপনি যখন চারদিকে ঘুরতে থাকেন, রাধা চক্করে ঘুরতে থাকেন, ইউ ডোন্ট নো, জুয়ার কোটে যে মানুষ যেভাবে আপনার ঘুরতে থাকে, কোথায় গিয়ে যে থামবে, কি পাবেন আপনি, ইউ ডোন্ট নো। ঠিক এইভাবে এখন বাংলাদেশের যে রাজনীতিটি, পুরো রাজনীতিটা গ্লোবালের পার্সপেক্টিভে, আঞ্চলিক পার্সপেক্টিভে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে রীতিমতো একটা জুয়ার কোর্টে পরিণত হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।